ডিয়ার স্টুডেন্টস, আমি বাতুন গোস্বামী বলছি, পড়ছি রংপুর মেডিকেল কলেজে। বিগত ক্লাসে আমরা প্রোটিস্টা পর্যন্ত পড়িয়েছি। এখন আজকে আমরা ফানজাই অর্থাৎ প্রোটিস্টার পরবর্তী যে রাজ্য ফানজাই এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আশা করি এই ক্লাসটি করলে আপনাদের ফানজাই সম্পর্কে যত কোশ্চেন আছে সব সলভ করে ফেলতে পারবেন। জাস্ট আমরা এটা অনেক সহজ ওয়েতে, ট্রিকি ওয়েতে এই পুরো ফানজাই টপিকটা করে ফেলবো। দেখেন, ফার্স্টে আমাদের কি ফানজাই টপিকটা পড়ার আগে ফার্স্টে আমাদের ফানজাইয়ের উদাহরণগুলো আমাদের জানতে হবে। দেখেন, উদাহরণগুলো আমি ফানজাই নামের মাধ্যমে খুবই সহজেই আপনাদের মাথায় সেট করে দেব ট্রিকি ওয়েতে। যেমন দেখেন, ফার্স্টে আমরা ফানজাই নামটা লিখি, ফান যাই। এখন কথা হলো কিভাবে আমরা মনে রাখবো ফানজাইয়ের উদাহরণগুলো। দেখেন, হস্যের পর কি হয়? দীর্ঘই। ঠিক আছে, এই দীর্ঘই দিয়ে মনে রাখবেন ইস্ট, বা বাংলায় যাকে বলে ছত্রাক। ঠিক আছে, এখন এই যে ফানকে যদি আমরা ইংলিশে লিখি তাহলে হবে FUN, ফান। এই ফান মানে কি? ফান মানে হলো মজা। এখন এই মজার ম দিয়ে মনে রাখবো মাশরুম, দেন এই ফান অংশটা আছে না, এই ফান অংশটার ফটাকে যদি আমরা কেটে দিয়ে এখানে প লিখি তাহলে কি হবে? তাহলে হবে পান। কারণ আমরা কি করলাম? ফয়ের জায়গায় পকে রিপ্লেস করলাম, মানে ফটাকে কেটে দিয়ে আমরা ফয়ের জায়গায় যদি প রিপ্লেস করি তাহলে কি হবে? এইটুকু অংশের উচ্চারণ হবে পান। এই পান থেকে আমরা মনে রাখবো পেনিসিলিয়াম, তাহলে দেখেন, ফানজাই নামের মাধ্যমে আমরা খুব সহজেই ফানজাইয়ের তিনটা উদাহরণ খুব সহজেই মুখস্থ করে ফেললাম। যেমন ফানজাইয়ের হস্যই আছে, হস্যের পরে দীর্ঘই দিয়ে মনে রাখবো ইস্টের বাংলা হলো ছত্রাক। নেক্সট ফানটাকে যদি আমরা ইংলিশে লিখি তাহলে FUN, ফান মানে কি? মজার ম দিয়ে মনে রাখবো মাশরুম। শেষ। নাও ফানের ফটাকে বাদ দিয়ে যদি প লিখি তাহলে হবে কি? পান। এই পান দিয়ে মনে রাখবো পেনিসিলিয়াম। তাহলে সহজে আমরা ফানজাইয়ের সকল উদাহরণ মনে রেখে দিলাম। এখন কথা হলো ফানজাইয়ের বৈশিষ্ট্য। এখন আমরা পড়বো হলো ফানজাইয়ের বৈশিষ্ট্য। দেখেন, আমি আপনাদের ফানজাইয়ের বৈশিষ্ট্য খুব সহজেই ট্রিকি ওয়েতে মনে রাখাবো। ফানজাইয়ের পাশে লিখবেন যে ফানজাই বলতে আসলে ছাতা বোঝায়। ছাতা বলতে আবার মাথায় দেওয়া ছাতা না, এটা হলো সচরাচর আমরা এই ছাতা কথাটা ইউজ করি অন্যভাবে। ছাতা বলতে এখানে আমি একটা জিনিস মনে রাখবেন, ছাতা বলতে আমি মাথায় দেওয়া বৃষ্টির সময় যে মাথায় দেওয়া ছাতা আছে এটাকে মিন করতেছি না। ছাতা বলতে কি বোঝাচ্ছি একটা জিনিস চিন্তা ভাবনা করেন। অন্ধকার যদি ঘরের মধ্যে আপনারা একটা পিস রুটি রেখে দেন, তখন দেখবেন যে কিছুদিন রুটিটা রেখে দেওয়ার ফলে রুটির উপরে একটা ছাতা, মানে সাদা রঙের বা কালারের একটা আস্তরণ পড়ে। এই আস্তরণটাকে আমরা কি বলি? ছাতা বলি। আমি সেই ছাতাকেই মিন করতেছি। এই ছাতা বলতে আমার মাথায় দেওয়া ছাতা মনে করিয়েন না। ঠিক আছে, এখন কথা হলো এই যে রুটিটা আমরা কোথায় রাখছি? রুটিটা রাখছি আমরা একটা অন্ধকার স্যাঁতস্যাঁতে ঘরে। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারছি ছাতা বলতে যেহেতু ফানজাইকে বোঝাচ্ছে, তাহলে আমরা বুঝতে পারছি এই ছাতাটা কোথায় উৎপন্ন হচ্ছে? এই ছাতাটা উৎপন্ন হচ্ছে একটা অন্ধকার স্যাঁতস্যাঁতে ঘরে। তাহলে আমরা বুঝতে পারছি যে ছাতাটা কোথায়, ছাতার অবস্থানটা কোথায়? ছাতার অবস্থানটা স্থলস বা মাটির উপরে। ঠিক আছে, ছাতা কখনোই পানিতে থাকে না, ছাতা বা ছত্রাক কখনোই পানিতে থাকে না। ছাতা কোথায় থাকে? ছাতা মাটির উপরে স্যাঁতস্যাঁতে অন্ধকার একটা স্থানে থাকে। তাহলে আমরা বুঝতে পারছি যে ফানজাইয়ের একটা বৈশিষ্ট্য কি? ফানজাই হলো স্থলস। এখন কথা হলো নেক্সট বৈশিষ্ট্য। একটা জিনিস চিন্তা ভাবনা করেন, একটা যখন অন্ধকার ঘরে যখন ছাতা বা ছত্রাকটা তৈরি হচ্ছে, অন্ধকার ঘরে কি কখনো সূর্যের আলো ঢোকার কোনো পসিবিলিটি আছে বা সম্ভাবনা আছে? আমরা কথার মাধ্যমে বুঝতে পারছি যে যেহেতু ঘরটা অন্ধকার, তার মানে ওখানে কোনো সূর্যের আলো প্রবেশের কোনো চান্স নাই। যেহেতু সূর্যের আলো প্রবেশের কোনো চান্স নেই, তাহলে এই ছত্রাক বা ছাতায় যদি প্লাস্টিক থাকে, প্লাস্টিক কি নিজে নিজে খাদ্য উৎপাদন করতে পারবে?
কখনোই খাদ্য উৎপাদন করতে পারবে না, কারণ সেখানে সূর্যের আলোই নেই। ঠিক আছে, এখন দেখেন যদি সূর্যের আলো না থাকে তাহলে খাবার উৎপাদন হচ্ছে না, অর্থাৎ সালোক সংশ্লেষণ হচ্ছে না। এখন কথা হলো, যদি সালোক সংশ্লেষণ না হয় তাহলে একটা ছত্রাক বা ফানজাইয়ের যে আর কি ফানজাইয়ের অন্তর্ভুক্ত যে প্রাণীগুলো আছে, এরা কিভাবে খাদ্য গ্রহণ করতেছে, এদের অল্টারনেটিভ কোনো না কোনো একটা ওয়ে আছে খাদ্য গ্রহণ করার জন্য। এরা বেসিক্যালি কি করে, অন্য কোনো উপাদান বা জীব থেকে শ্বসন প্রক্রিয়ায় খাদ্যটা কালেক্ট করে নেয়। কারণ এরা তো নিজে কোনো খাদ্য উৎপাদন করতে পারছে না, কারণ কেন, যেহেতু এদের শরীরে কোনো প্লাস্টিক বা ক্লোরোফিল নেই, প্লাস এরা যে স্থানে জন্ম নিচ্ছে সেখানে কোনো সূর্যের আলোর প্রবেশের কোনো সম্ভাবনা নেই, কারণ জায়গাটা অন্ধকার, তাই এখানে সালোক সংশ্লেষণ হওয়ার কোনো পসিবিলিটি নেই। যেহেতু সালোক সংশ্লেষণ হচ্ছে না, তাহলে ওকে অল্টারনেটিভ বা বিকল্প কোনো ওয়েতে খাবার তো আনতে হবে বাঁচার জন্য। সো এ কি করে, এ শোষণ প্রক্রিয়া, শোষণ বলতে আমি বোঝাচ্ছি এই শোষণ, তালবস্যয় পোকার মধ্যে দন্তের নয়, এই শোষণ প্রক্রিয়ায় অন্য কোনো জীব থেকে সে তার প্রয়োজনীয় খাদ্যটুকু সংগ্রহ করে নেয়। ঠিক আছে, যেহেতু এর নিজে কোনো খাদ্য উৎপাদন করতে পারছে না, অন্য কোনো জীব বা অন্য কোনো স্থান থেকে খাদ্যটা শোষণ করে নিচ্ছে, তাহলে আমরা একে বলতে পারছি যে এ পরভোজী, অর্থাৎ অন্য কোনো উপাদান থেকে তার প্রয়োজনীয় খাদ্যটুকু সংগ্রহ করে নিচ্ছে। সো এ কি হবে, ফানজাইয়ের একটা বৈশিষ্ট্য কি, ফানজাই হলো পরভোজী। সো আমরা লিখি ফানজাই হলো পরভোজী। ঠিক আছে, এখন কিছু কিছু ছত্রাক বা ছাতার ক্ষেত্রে দেখা যায় বা ফানজাইয়ের ক্ষেত্রে দেখা যায় যে এরা মৃত বস্তু থেকে তাদের প্রয়োজনীয় মানে খাদ্য বা পুষ্টিটা সংগ্রহ করে নেয়। যেহেতু যে উপাদান থেকে ও তার পুষ্টিটুকু সংগ্রহ করে নিচ্ছে সেটি যেহেতু মৃত, সো আমরা বলতে পারি যে একটা ছত্রাক, কিছু কিছু ছত্রাক মৃতজীবীও হতে পারে, অর্থাৎ মৃত কোনো বস্তুর থেকেও সে খাদ্য গ্রহণ করতে পারে। সো আমরা লিখতে পারি একটা ছত্রাক স্থলজ, পরভোজী বা মৃতভোজী হতে পারে, মৃতভোজী হতে পারে। তাহলে আমরা বুঝতে পারছি, যেহেতু একটা ছত্রাক কি মাটির উপরে স্যাঁতস্যাঁতে জায়গায় আছে, যেহেতু সে মাটির উপরে আছে, তাহলে সে কি স্থলজ। যেহেতু সে অন্য কোনো উপাদান থেকে খাদ্য সংগ্রহ করে নিচ্ছে, নিজে খাদ্য তৈরি করতে পারছে না, সে হলো পরভোজী। যেহেতু মাঝে মাঝে দেখা যায় কিছু কিছু ছত্রাক মৃত বস্তুর থেকেও খাদ্য সংগ্রহ করে নেয়, সো আমরা বলতেই পারি এটা হলো মৃতভোজী, কারণ মৃত কোনো বস্তু থেকে সে তার প্রয়োজনীয় পুষ্টিটুকু গ্রহণ করে নিচ্ছে, শেষ। যেহেতু সে যে প্রক্রিয়ায় খাদ্যটা সংগ্রহ করছে সে প্রক্রিয়ার নাম কি, শোষণ। কারণ আমরা জানি ছত্রাকে কখনো সালোক সংশ্লেষণ ঘটে না, কারণ এখানে এক, প্লাস্টিক নেই, দুই, এখানে কোনো সূর্যের আলো প্রবেশের কোনো সম্ভাবনা নেই। সো আমরা লিখতে পারি যে ছত্রাক শোষণ প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করে। ঠিক আছে, এখন আমাদের দেহের তো প্রোটেকশনের প্রয়োজন হয়। ঠিক আছে, কারণ আমাদের দেহের রক্ত আছে, এই রক্তের 3টা উপাদান আছে। 3টা উপাদানের মধ্যে একটা উপাদান হলো কি, এটা হলো শ্বেত রক্তকণিকা। এই শ্বেত রক্তকণিকায় বেসিক্যালি আমাদের শরীরকে প্রোটেকশন বা প্রতিরক্ষা দিয়ে থাকে। এখন কথা হলো, এই ছত্রাক বা ফানজাইয়ের অন্তর্গত যে জীবগুলো আছে, এদেরও তো নিজস্ব একটা প্রোটেকশনের প্রয়োজন হয় দেহকে বাঁচানোর জন্য, দেহকে অন্য কোনো জীবের আক্রমণ থেকে বাঁচানোর জন্য এদের কি নিজস্ব একটা প্রোটেকশনের প্রয়োজন হয়। সো এই প্রোটেকশনের জন্য সে তার দেহের চারদিকে একটা আবরণ তৈরি করে। সে আবরণটা কিসের? সে আবরণটা হলো কাইটিনের। অর্থাৎ ছত্রাক বা ফানজাইয়ের অন্তর্গত প্রতিটি জীব তার নিজের দেহের যে প্রাচীর, এই প্রাচীর একটি আবরণ তৈরি করে। এই আবরণটি কি দিয়ে তৈরি? এই আবরণটি কাইটিন দিয়ে তৈরি। এই আবরণটি কেন তৈরি করে? এই আবরণটি নিজের প্রতিরক্ষার জন্য তৈরি করে। তাহলে আমরা বলতে পারি যে ছত্রাকের বা ফানজাইয়ের দেহ প্রাচীর
কাইটিন আবৃত, কাইটিন আবৃত, ঠিক আছে। এই কাইটিনটা আসলে কি? এই কাইটিনটা হলো পলিস্যাকারাইড বা কি জটিল শর্করা। কাইটিনটা কি? কাইটিনটা হলো জটিল শর্করা। অনেকগুলো শর্করা বা গ্লুকোজ মিলিত হয়ে এই কাইটিন নামক একটা লেয়ার বা কাইটিন তৈরি করে, ঠিক আছে। এই কাইটিন কি করে? এই কাইটিন একটা ছত্রাকের দেহের পুরা প্রাচীর জুড়ে অবস্থান করে তাকে প্রোটেকশন দেয়। এই জন্য বইয়ে বলা আছে যে ছত্রাকের দেহ প্রাচীর কাইটিন নির্মিত। কেন নির্মিত? কারণ এই ছত্রাকের পুরো দেহটাকে প্রোটেকশন দিচ্ছে। শেষ। এখন আমরা পড়বো মাইসেলি নামে একটা কথা। বইয়ে দেখবেন, বইয়ে লেখা আছে ছত্রাকের দেহ কি মাইসেলি দ্বারা গঠিত। এখন কথা হলো মাইসেলিটা কি? আমরা একটা ছত্রাক আট করি, এটা একটা ছত্রাক, ঠিক আছে। এই অংশটাকে বলা হয় ফ্রুট বডি, ফ্রুট বডি। আর এই অংশটাকে বলা হয় মাইসেলিয়াম। এই অংশটাকে বলা হয় মাইসেলিয়াম, ঠিক আছে। এই অংশটুকু থাকে মাটির উপরে, আর এই অংশটুকু যে আছে এই অংশটুকু থাকে হলো মাটির নিচে। এই অংশটুকুর কাজ হলো মাটি থেকে সকল পুষ্টি উপাদান সংগ্রহ করে উপরে নিয়ে যাওয়া। মানে এটি শোষক হিসেবে কাজ করে। এর কাজ হলো মাটিস্থ পুষ্টি উপাদানটাকে সংগ্রহ করে এই যে উপরের যে বডিটা আছে ফ্রুট বডি, একে প্রদান করা, ঠিক আছে। এই মাইসেলিয়ামটাকে যদি আমরা একটু মাইক্রোস্কোপিক বা বড় করে দেখি, এটা দেখা যাবে এইরকম। একটু ছবি অ্যাড করে দেখাই। এটা কেটে দিই। আমরা যে মাইসেলিয়ামটা দেখলাম, এই মাইসেলিয়ামটা যদি আমরা একটু বড় করে দেখি, সেক্ষেত্রে দেখা যাবে এইরকম। এখন কথা হলো এই জিনিসগুলো আসলে কি? এই মাইসেলিয়াম বেসিক্যালি এই ধরনের কিছু স্ট্রাকচার নিয়ে গঠিত। আমি দেখাচ্ছি। এই স্ট্রাকচারটাকে বলা হয়, এই যে অনেকগুলো কোষ লম্বালম্বি ভাবে যুক্ত হয়ে একটা ফিতাকৃতির গঠন তৈরি করে। এই গঠনটাকে বলা হয় হাইফি। কি বলা হয়? হাইফি। আর এই যে মাঝখানে যে বিভাজক পর্দাটা দেখতেছেন, এই পর্দার নাম হলো সেপ্টা। ঠিক আছে। অর্থাৎ দেখেন একটির পর একটি কোষের উপর আরেকটি কোষ পরস্পরের সাথে যুক্ত হয়ে একটা লম্বা ফিতাকৃতির গঠন তৈরি করছে। গঠনটার নাম কি? হাইফি। বেসিক্যালি দেখা যায় যে অনেকগুলো হাইফি পরস্পরের সাথে যুক্ত হয়ে পরস্পরের সাথে প্যাঁচ খাবে। অনেকগুলো এই যেরকম লম্বা আকৃতির হাইফি পরস্পরের সাথে প্যাঁচ খাবে। প্যাঁচ খেয়ে এই যে এরকম একটা পেঁচানো আকৃতির গঠন তৈরি করবে। এই গঠনটাকে বেসিক্যালি বলা হয় মাইসেলি, ঠিক আছে। এই গঠনটাকে কি বলা হয়? মাইসেলি। এই মাইসেলি কোথায় দেখা যায়? এই মাইসেলি মাটির নিচে। এই মাইসেলি দিয়ে কি করে? এই মাইসেলি দিয়ে একটা ছত্রাক তার মাটিস্থ যে পুষ্টি উপাদান, এই পুষ্টি উপাদানটা কালেক্ট করে দেহে পাঠায় দেয়। তাহলে আমরা বুঝতে পারছি একটা মাইসেলি কি নিয়ে গঠিত? অনেকগুলো হাইফি নিয়ে গঠিত। এই যে এটা একটা হাইফির স্ট্রাকচার। হাইফি আবার কি নিয়ে গঠিত? অনেকগুলো কোষ নিয়ে গঠিত। অর্থাৎ অনেকগুলো কোষ পরস্পরের সাথে লম্বালম্বি ভাবে, এই দেখেন পরস্পরের সাথে লম্বালম্বি ভাবে যুক্ত হয়ে একটা সূত্রাকার বা ফিতাকৃতির গঠন তৈরি করছে। লম্বা ফিতাকৃতির গঠন তৈরি করছে। এই গঠনটাকে কি বলা হয়? হাইফি। আবার অনেকগুলো হাইফি পরস্পরের সাথে প্যাঁচ খাইছে। প্যাঁচ খাওয়ার ফলে এই যে
এই এই যে একটা পেঁচানো গঠন তৈরি হয়েছে, এই পেঁচানো গঠনটাকে বলা হয় মাইসেলি বা মাইসেলিয়াম। এই মাইসেলিয়ামের কি কাজ? এই মাইসেলিয়াম কি করে? মাটিস্থ পুষ্টি উপাদান বা খাদ্য উপাদান শোষণ করে মাটির উপরে যে ফ্রুট বডি আছে এই ফ্রুট বডিতে প্রদান করে। ঠিক আছে, তাহলে মাইসেলির কাজ আমরা পুরোটাই বুঝতে পারলাম। এখন আমরা পড়ব বইয়ে একটা কথা লেখা আছে যে ছত্রাক হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবৃদ্ধি করে। ঠিক আছে, হ্যাপ্লয়েডটা আসলে কি? আপনারা একটা জিনিস মনে রাখবেন, এন বলতে বোঝায় হ্যাপ্লয়েড, আর 2n বলতে বোঝায় ডিপ্লয়েড। এখানে এনটা কি? এন বলতে বোঝায় এখানে এক সেট ক্রোমোজোম আছে। এন বলতে কি বোঝায়? এখানে এক সেট ক্রোমোজোম। যেমন মানুষের ক্ষেত্রে আমরা জানি ক্রোমোজোম কতগুলো থাকে? 46টা বা 23 জোড়া। সেক্ষেত্রে আমরা যদি মানুষের হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম কল্পনা করি, তখন আমি বলবো যে এখানে মানুষের ক্ষেত্রে হ্যাপ্লয়েড ক্রোমোজোম কয়টা? 23টি। মানুষের হ্যাপ্লয়েড ক্রোমোজোমের সংখ্যা 23টি। আর যদি বলা হয় মানুষের ডিপ্লয়েড ক্রোমোজোমের সংখ্যা কত, তখন আমরা দেখতেছি যে n is equal 23। তাহলে আমরা কি এখানে কি লিখতে পারি? 2 into 23, কারণ এই যে n is equal 23 আর 2 এই যে 2। তাহলে আমরা মানুষের ডিপ্লয়েড কোষে ক্রোমোজোম সংখ্যা কত? 46টি। যদি আমরা বলি মানুষের হ্যাপ্লয়েড কোষে ক্রোমোজোম সংখ্যা কত? 23টি। যদি বলি মানুষের ডিপ্লয়েড কোষে ক্রোমোজোম সংখ্যা কত? 46টি। ঠিক সেম ফানজাইয়ের ক্ষেত্রে দেখা যায় এদের যে স্পোর বা বীজ, স্পোর বলতে বোঝায় হলো বীজ, এই বীজে ক্রোমোজোম সংখ্যা থাকে এক সেট, অর্থাৎ কতটি? n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট। আমরা যদি একটু জিনিসটা একটু বোঝার চেষ্টা করি তাহলে দেখি, আমরা একটু বুঝি। এখানে কি হয়? সাপোজ আমি একটা পুরুষ ছত্রাক নিলাম, পুরুষ, পু দিয়ে বুঝালাম পুরুষ, আর একটা মহিলা ছত্রাক নিলাম। ঠিক আছে, ছত্রাকের কিন্তু ক্রোমোজোম সংখ্যা হলো হ্যাপ্লয়েড বা n সংখ্যক, এখানে ডিপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা থাকে না। সো এরা যদি মিলিত হয়ে যে ভ্রূণটা তৈরি করবে, ভ্রূণটার ক্রোমোজোম সংখ্যা হবে 2n, কারণ n দুইটা n মিলে 2n। কিন্তু আমরা দেখতেছি একটা ছত্রাকের আসলে একটা ছত্রাকের ক্রোমোজোম সংখ্যা কত হবে? একটা ছত্রাকের ক্রোমোজোম সংখ্যা হবে n। সো এখানে তখন মিওসিস বিভাজন ঘটে। মিওসিস বিভাজনের মাধ্যমে এই যে ক্রোমোজোম সংখ্যাটা হ্রাস পেয়ে হয় n সংখ্যক। তাহলে আলটিমেটলি কি হচ্ছে? এই যে বাচ্চা কোষ এবং যে মাতৃকোষ, এই দুই কোষের ক্রোমোজোম সংখ্যা সেম থাকতেছে। এটাই বেসিক্যালি বীজ হিসেবে বিরাজমান হয়। এই পরবর্তীতে এটা যখন আবার মাটিতে বপন করা হয়, সেক্ষেত্রে আবার পূর্ণাঙ্গ একটা এই যে পূর্ণাঙ্গ একটা মাতৃ ছত্রাক তৈরি হয়। এটাই বলছে যে কি হ্যাপ্লয়েড স্পোর দিয়ে ছত্রাক কি বংশবৃদ্ধি করে। দেখেন এই যে ছত্রাকের স্পোরটাকে এই যে আমরা কি বললাম? স্পোর বা বীজ, এই বীজটা কি হ্যাপ্লয়েড না? তাহলে একটা ছত্রাকের যে বাচ্চা তৈরি হলো বা বংশধর তৈরি হলো, বংশধরটা কি হ্যাপ্লয়েড না? ওই জন্য এই কথাটা বলছে যে যেহেতু এই বীজ বা বংশধরটা হ্যাপ্লয়েড, সো বলছে যে একটা ছত্রাক এই হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট বীজ বা স্পোর দিয়ে বংশবৃদ্ধি করে থাকে। আশা করি ছত্রাক বা আপনার ফানজাই সম্পর্কিত সকল বৈশিষ্ট্য আপনাদের পুরা ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী ক্লাসে পরের টপিক আলোচনা করা হবে।